শহীদ ডক্টর ফয়েজ আহমেদ লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির। 14 ডিসেম্বর দিবাগত রাতে নিজস্ব বাসায় লক্ষ্মীপুর উত্তর তেমহুনি কাউসার মঞ্জিলে অভিযান চালায় র্যাব 11-এর এক টিম। রাত 11টায় বাসার মেইন গেটে ভেঙে প্রবেশ করে। এরপরে নির্মম নির্যাতন চালিয়ে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় ডক্টর ফয়েজ আহমেদকে। ব্যক্তি জীবনে ডক্টর ফয়েজ আহমেদ ছিলেন খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। মানব সেবা করাই ছিল যার প্রধান কাজ। যিনি অসংখ্য মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন, যাকে বলা হতো গরিবের ডাক্তার। পারিবারিক জীবনে তিনি 4 সন্তানের জনক ছিলেন, 2 ছেলে আর 2 মেয়ে। সেদিন কি ঘটেছিল আসুন শুনি প্রত্যক্ষদর্শী তার ছোট ছেলে ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের কাছ থেকে। আমি বেলাল আহমেদ, পিতা ডাক্তার ফয়েজ আহমেদ। আমরা এটা হচ্ছে ঘটনাটা 2013 সালের 12 ডিসেম্বর থেকে শুরু। ঘটনার সূত্রপাত 14 তারিখ দিবাগত রাত 11:30টায় র্যাবের বিশেষ বাহিনী, তখন র্যাব 11 আমাদের লক্ষ্মীপুরে 2 দিন ধরে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে সেই 2 দিন আমার বাবা চিকিৎসক হওয়ার কারণে তিনি তার প্রাইভেট হসপিটালে শত শত রোগীকে চিকিৎসা প্রদান করেছেন। আমি ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সেজন্য তাদেরকে রক্ত ম্যানেজ করে দেওয়া, খাবারের ব্যবস্থা করা ইত্যাদিতে আমরা ব্যস্ত ছিলাম। আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম যে তারা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের উপর অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বিভিন্ন দিক থেকে মেসেজ আসতে থাকে যে তারা যে কোনো সময় আমাদেরকে টার্গেট করতে পারে। কিন্তু একজন চিকিৎসক হিসাবে, আমার পিতার দায়িত্ব হিসাবে উনি চেষ্টা করেছেন জনগণের পাশে থাকার জন্য, এবং তার কথা ছিল যে আমি তো কোনো অপরাধ করিনি, মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছি। যার কারণে তিনি ঘর থেকে বিভিন্নভাবে প্রেশার থাকা সত্ত্বেও ঘর থেকে সরে যাননি, এবং ওনার কথা হচ্ছে যে উনি যদি কোনো ভুল করে থাকেন, হাইস্ট হয়তো তারা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। এ ধরনের একটা মানসিক তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যার কারণে আমরা বাসাতেই অবস্থান করছিলাম। এবং রাত ঠিক 11:30টায় র্যাবের 2টি গাড়ি এসে আমাদের বাসার মেইন দরজা ভাঙচুর শুরু করে। তো স্বভাবতই আমি ঘরে থাকার ব্যাপারটা আমার ফ্যামিলির থেকে প্রচণ্ড প্রেশার ছিল। তো আমি চেষ্টা করেছি যেন তারা এই অ্যাগ্রেসিভনেসটা আমাদের উপর না দেখাতে পারে, এবং আমি চেষ্টা করেছি ছাদে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি ছাদের কার্নিশে শুয়ে পড়ি। তো তারা দরজা ভেঙে বিভিন্ন রুম খোঁজাখুঁজি করে, এর মধ্যে আমার পিতা ডাক্তার ফয়েজ আহমেদ তারা দরজা ভাঙছে দেখে আরেকটা দরজা খুলে তিনি সালাম দিয়ে বের হয়ে আসেন। তো তারা এই মুহূর্তে প্রশ্ন করে যে আপনি কে? উনি বলে যে আমি ডাক্তার ফয়েজ। ওনারা বলে ওকে গুড, উঠেন। তো উনি বলে যে আপনারা আমাকে গ্রেপ্তার করতে আসলে আমাকে নিয়ে চলে যান, আপনারা উপরে উঠছেন কেন? এবং অনেকটা জোর করে, উনি বয়স্ক ব্যক্তি, সিঁড়ি দিয়ে উঠানামা ওনার খুব কষ্ট হয়, ওনাকে জোর করে ছাদে নিয়ে যাওয়া হয়। আমরা দেখেছি যে ওনাকে বিশেষ কায়দায় হাত পা বেঁধে, চোখ বেঁধে নির্মম নির্যাতন করা হয়, এবং দীর্ঘক্ষণ নির্যাতন এবং আমাকে খোঁজাখুঁজি করা হয়। যেহেতু ছাদে এই ঘটনাটা ঘটেছিল, তো এবং আমি ছাদের একটা কার্নিশ ধরে ঝুলেছিলাম বা শুয়েছিলাম, এই সময় আমি মোটামুটি টের পাচ্ছিলাম যে তারা তারপর নির্মম নির্যাতন করছিল। দীর্ঘ আধা ঘন্টা 1 ঘন্টা তারা খোঁজাখুঁজি করার পরে ঠিক 12:30টার দিকে ওনার চোখে আঘাত করা হয় রাইফেল দিয়ে। ওনাকে ফেলে দেওয়ার উদ্দেশ্যে ছাদের একেবারে কর্নারে নিয়ে এসে পায়ের মধ্যে গুলি করা হয়, যেহেতু ওনার হাত পা বাঁধা ছিল, এবং তারা ইচ্ছাকৃতভাবে চেয়েছে যেন উনি গুলিটা খেয়ে ছাদ থেকে পড়ে যান, এবং সেভাবেই ওনাকে ছাদের একেবারে কর্নারে প্লেস করেন এবং গুলিটা করেন। এই ঘটনার পরে উনি ছাদ থেকে যখন পড়ে যান নিচে, উনি শ্বাস নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী
এবং অন্যান্যদের, এবং আমিও শুনতে পাই যে একজন এসে হঠাৎ করে বলতে থাকলে যে কি করলা। তখনও তিনি বেঁচে ছিলেন এরকম আরেকজন কথার দ্বারা আমরা শুনতে পাই, বলে যে এখনো বেঁচে আছে। পাশের থেকে আরেকজন সম্ভবত এসে আরেকটা গুলির আওয়াজ আমরা শুনতে পাই। তখন আমরা দেখতে পাই যে পরবর্তীতে পোস্টমর্টেম এবং মিডিয়া রিপোর্টে আমরা দেখতে পাই যে ওনার পায়ের গুলি ছাড়াও আরও এক জায়গায় গুলি ছিল, এবং এটাতে প্রমাণিত হয় যে ওনাকে মৃত্যু নিশ্চিত করার জন্য আবার নিচে পড়ে যাওয়ার পরে ওনাকে গুলি করা হয়। এবং ওনার লাশটা চেষ্টা করেছিল যে তারা গুম করে ফেলার জন্য, যেহেতু তখন ওই সময়ে লক্ষ্মীপুর কেন্দ্রিক প্রচুর লাশ গুমের রাজনীতি চলেছে, এবং বিশেষ করে র্যাব 11 তাদের এই কিলিং মিশনটা আপনারা পরবর্তীতে দেখেছেন যে নারায়ণগঞ্জের 7 মার্ডারেও তারা এই ধরনের কার্যক্রমই করেছে। এবং 12 তারিখে এরকম সেম একটা ঘটনা হয়েছিল জুয়েল নামে একজন বিএনপি কর্মীর, তার লাশ এখনও পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা করেছি যে এই ঘটনার পরেই পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে যায় যে ঘটনা যাই ঘটেছে আল্লাহ তরফ থেকে হয়তো এটা তার হায়াত শেষ হয়েছে ঠিকই, কিন্তু নির্মমভাবে আমরা মৃত্যু কামনা করি নাই। কিন্তু তার লাশটা দাফন করার জন্য যেন আমরা রিসিভ করতে পারি, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তেমনিভাবে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সাধারণ জনগণ চেষ্টা করেছে। এই ঘটনা যখন প্রচার হয়েছে যে আমাদের বাসায় অভিযান চালানো হয়েছে, তারা এটা প্রতিরোধ বা কাছে ভিড়ার চেষ্টা হয়েছে, কিন্তু তারা ইভেন বিভিন্ন সাংবাদিক সহ স্থানীয় যারা অগ্রসর হওয়ার চেষ্টা করেছে তাদের দিকে গুলি তাক করে তাদেরকে হুমকি ধমকি দিয়েছে, কাছে ভিড়তে দেয়নি। এক পর্যায়ে সাধারণ মানুষের প্রেসারে তারা দীর্ঘক্ষণ পরে লাশটা হাসপাতালে